আসে আর অস্ত্র ছাড়াই খুন করে আর চলে যায়। কোথা থেকে? যাওয়ার তো শুধু ওই একটাই রাস্তা রয়েছে, এই দরজা দিয়ে। কিন্তু স্যার বিনা তো সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছিল, আর খুনি যদি এখান থেকে যেত ও তো দেখতে পেত। অদ্ভুত ব্যাপার তো, এই লাইটের যাওয়ার আসা এই কেসের সঙ্গে এর কোনো না কোনো সম্পর্ক রয়েছে। লাইটের জাংশন বক্স কোথায়? স্যার এটাই সেই বক্সটা। এদিকে শোনো একটু, কালকে তুমি ডিউটিতে ছিলে? আমি তো গেটে ছিলাম স্যার। তুমি গেটে থাকতেও কেউ বাড়িতে ঢুকে খুন করে চলে গেল, তুমি বুঝতেও পারলে না? দেখুন স্যার, আমি ডিউটিতে অ্যালার্ট থাকি, কেউ ভেতরেও আসেনি, কেউ বাইরেও যায়নি। অ্যালার্ট? তাহলে খুনি হাওয়াতে ভেসে এলো আর হাওয়াতেই উড়ে গেল? হ্যাঁ, এই লাইট সুইচ অফ করেছিল কে এখান থেকে? জানি না স্যার, হঠাৎই অফ হয়ে গেল। আমি ভেবেছিলাম ফিউজ উড়ে গেছে। আচ্ছা, কোনো স্পার্ক ফাক হয়েছিল এই জাংশন বক্সে? না স্যার, কোনো স্পার্ক হয়নি, কারেন্ট চলে গেল। আর যখন এই লাইট চলে গেল, আমি জাংশন বক্সে এলাম, দেখলাম বাকি সব ঘরে লাইট রয়েছে, আমাদের ঘরেই নেই। দেখলাম জাংশন বক্স খোলা, এখানকার সুইচ অফ হয়েছিল। আমি অন করলাম স্যার, আর যখনই অন করলাম লাইট চলে এলো। কেউ তো এসেছিল এখানে, যেই বক্সের তারগুলোকে কেটে দিয়েছে। বিবেকের বউ বিনা, ওর কাছেও জিজ্ঞাসা করে নি। দেখুন, আমরা জানি যে এই সময়ে আমরা আপনাকে প্রশ্ন করছি। আসলে আমরাও একটু অবাক, যেখানে সবাই থাকতে বিবেকের খুন হয় আর কেউই খুনিকে দেখলেও না। স্যার, এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। আমি নিজেই অবাক যে খুনি কিভাবে এলো আর কিভাবে গেল, আমি কিছুই দেখতে পেলাম না। আমি আমার বাচ্চাদের কি উত্তর দেব স্যার? ওদের ওপর দিয়ে কি বইবে? ভেঙে পড়ো না, সময়ের সাথে সাথে বাচ্চারাও বুঝতে পারবে। আপনি কে? স্যার, আমি বিবেকের বিজনেস পার্টনার। আমার নাম রাকেশ, আর আমি সবে জাপান থেকে ফিরেছি। কিসের জন্য জাপানে গিয়েছিলেন? স্যার, একটা বিজনেসের ব্যাপারে গেছিলাম। কি কি বিজনেস করেন আপনি? স্যার, বিবেক আর রাকেশ একটা জাপানে তৈলজাত পদার্থের ব্যবসা শুরু করেছিল। জাপানের সিতে জয়েন্ট ভেঞ্চার ছিল ইন্ডিয়া জাপানের। বন্ধু তো গেলই, জানি না এবার কোম্পানিটার কি হবে। আচ্ছা, কারোর সঙ্গে বিবেকের কি কোনো শত্রুতা ছিল, বা গত কয়েকদিনের মধ্যে ও কি কোনো স্ট্রেসে ছিল, কোনো হুমকি দেওয়া ফোন বা ওরকম কিছু? না স্যার, কখনো এইরকম এই হুমকি বা এমন কিছু বলেনি। কিন্তু স্যার, জাপানের ডিলটা নিয়ে ও খুব টেনশনে ছিল। কি ধরনের টেনশন? ডিলটা হবে না হবে না। কিন্তু স্যার, আরো একটা ব্যাপার। কি? স্যার, কিছুদিন আগে বিবেক একজন খুব অদ্ভুত মানুষের সাথে দেখা করছিল। আরে আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে ভরসা করেছেন, আপনার কথা রেখেছেন, আমিও আপনার কথা পুরোপুরি রাখবো। পুলিশ যেন কোনোভাবে ধরতে না পারে। স্যার, আমার নাম পাপ্পান, আমাকে ভরসা করতে পারেন। বিশ্বাস আছে বলেই তোমাকে কাজটা দেওয়া হয়েছে। ব্যাস, এবার পাপ্পানের খেলা দেখুন। পাপ্পান? দেখুন, আপনি যা বলছেন তাতে আমাদের মনে হচ্ছে যে এই পাপ্পান কোনো আসামি ছিল, আর প্রত্যেক আসামিরই রেকর্ড আছে আমাদের কাছে। আপনি ওর ছবি দেখলে চিনতে পারবেন তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে খুব তাড়াতাড়ি এই পাপ্পানের বিষয়ে আমরা জানতে পেরে যাব, আর ও কি করেছিল সেটাও। তোমাদের সন্দেহ একদম ঠিক বস, এই খুনটা ছুরির দ্বারা হয়নি। তাহলে কোন অস্ত্র দিয়ে হয়েছে, যেটা কেউ দেখতে পায়নি? এমনকি লোকেশ নিজেও সেই অস্ত্র দেখতে পায়নি। হ্যাঁ বস, অস্ত্র চোখে পড়েনি, আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে খুনিকেও কেউ দেখেনি। এটাই তো রহস্য স্যার, খুন হয়েছে, খুনিকে দেখাই যায়নি। আঘাত ছুরি দিয়ে করার মতো, কিন্তু ছুরি দিয়ে খুন হয়নি। ধাঁধা তো অবশ্যই অভিজিৎ, আর এই ধাঁধাকে সলভ করার জন্য তোমাদের সবাইকে অনেক পরিশ্রম করতে হবে। দেখো বস, আমরা তো আত্মায় বিশ্বাস করি না, কিন্তু সায়েন্সের দ্বারা অনেক কিছু করা সম্ভব। আমার মনে হচ্ছে কোনো মডার্ন সায়েন্সের টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে এই খুনে। হাইটেক খুনি? হাইটেকই হবে, না হলে না দেখতে পাওয়া খুনি লাইটস অফ করার কি দরকার?
মানছি খুনি হাইটেক, কিন্তু কোথাও না কোথাও আঙুলের ছাপ তো রেখে গেছে ও। নিশ্চয়ই আছে। তার মানে স্যার, আমরা ক্রাইম সিন থেকে যে আঙুলের ছাপগুলো এনেছিলাম তার মধ্যে একটা ছাপ নিশ্চয়ই খুনির হবে। হওয়া উচিত ছিল দয়া, কিন্তু আফসোসের কথা হচ্ছে হয়নি। তোমরা যতগুলো ফিঙ্গারপ্রিন্টস নিয়ে এসেছো সেখানে শুধু একটাই ওর স্ত্রীর ফিঙ্গারপ্রিন্টস আছে, যেটা একদম ক্লিয়ার। আর অন্য ধরনের ফিঙ্গারপ্রিন্টস গুলো সব স্ম্যাশড, একদম নষ্ট হয়ে গেছে। মনে হচ্ছে যেন কেউ গ্লাভস পরে দরজাটা খুলেছে আর বন্ধ করেছে। পুরো প্ল্যানিং করে খুন করা হয়েছে, যাতে কোনো প্রমাণ না থাকে। একটা কাজ করি আমরা, ওই বিবেকের বাড়িতে যে কয়জন লোক আছে ওদের প্রত্যেকের আলাদা আলাদা স্টেটমেন্ট নিতে হবে। সবাইকে জিজ্ঞাসাবাদ করো যে সেই রাতে এক্সাক্ট কি হয়েছিল। খুনি অন্ধকারের সুযোগ নিয়েছে, আর আমরাও অন্ধকারে লক্ষ্যভেদ করব। স্যার, যখন খুন হচ্ছিল তখন ওই খুনি ভেতরেই ছিল স্যার। যেই বিনা বাইরে গেছিল ওকে খুন করে দেয়। এই থিওরি হতে পারে পঙ্কজ, যদি লাইট না অফ হতো তো। তাহলে স্যার দুজন খুনি আছে, একজন লাইট অপারেট করে আর একজন খুন করে। হ্যাঁ, কিন্তু যে লাইট অফ করলো সে কোথায় ছিল? ওখানে তো গার্ড দাঁড়িয়ে ছিল। ও বলল যে না কাউকে ভিতরে আসতে দেখেছে আর না কাউকে বাইরে যেতে দেখেছে। কিন্তু যখন বিনা বাইরে গেছিল তখনও দরজা খোলা দেখতে পায় স্যার। দরজার উপরে ওর আঙুলের ছাপ পাওয়া যেতে পারে স্যার। খুনি খুবই চালাক। ডক্টর সালুকে বললেন না, এই রুমের মধ্যে আমরা একটাও ফিঙ্গারপ্রিন্ট পাইনি, একটাও। ও হ্যান্ড গ্লাভস পরেছিল স্যার, সেই জন্য হয়তো পাওয়া যায়নি। হ্যান্ড গ্লাভস তো পরেই ছিল। বিবেকের বডি এখানে পড়েছিল, মানে ও এখানেই দাঁড়িয়েছিল। এক মিনিট, তুমি এখানে দাঁড়াও তো। খুনি যখন ভিতরে ঢুকেছিল তখন দরজা খোলা ছিল। যখনই লাইট অফ হয় খুনি ভিতরে আসে, সে দরজা বন্ধ করে। অন্ধকারের মধ্যে সে বিবেককে খুন করে দেয়, কারণ যখন লোকেশ বাইরে আসে তখন এই দরজা ভিতর থেকে বন্ধ ছিল। হ্যাঁ স্যার, খুনি ভেতরেই ছিল স্যার। কারেক্ট। আর যখনই লোকেশ দরজা খুলে ভিতরে ঢোকে খুনি চুপ করে এখান থেকে বেরিয়ে চলে যায়। কিন্তু যদি খুনি এখান থেকে গিয়ে থাকে তাহলে লোকেশ তো এখানেই দাঁড়িয়ে ছিল। ওর তো দেখা উচিত ছিল খুনিকে। লোকেশ তো বললো যে শুধু এখানে বিবেকের বডি পড়েছিল, খুনিকে তো দেখতে পাইনি। স্যার, এই লোকেশ না মিথ্যে কথা বলছে স্যার। আমার তো মনে হচ্ছে না। ইন্টারোগেশনের সময় বড় বড় মিথ্যেবাদীরা না কাঁপতে থাকে, ওদের জিভ জড়াতে থাকে। আমার তো মনে হচ্ছে না ও মিথ্যে বলছে। তাহলে কে সেই লোক? বিনা অনুভব করেছে, লোকেশ অনুভব করেছে কিন্তু দেখেনি। না, দেখিনি। না। স্যার, হ্যাঁ, খুন হওয়ার আগে বিবেক যেই নাম্বারে ফোন করেছিল সেই নাম্বার একদিন আগে চুরি হয়ে গেছিল, আর এখন সেটা আনঅ্যাভেলেবেল বলছে। আনঅ্যাভেলেবল? এটা নিশ্চয়ই পাপানের নাম্বার দয়া। এটা ওরই নাম্বার। কি জানতে পেরেছে ওর ব্যাপারে? স্যার, পুরোবি ট্রেস করছে, ওর ক্রিমিনাল রেকর্ডও চেক করছে। খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব। এই যে এই সে? স্যার, হ্যাঁ স্যার এই দেখুন, আমাদের রেকর্ডে তো অনেকই পাপ্পান আছে, কিন্তু ও যেরকম বলছে সেই অনুযায়ী এই একজনকেই পাওয়া গেছে। স্যার, এটা ওই লোকটাই যাকে আমি বিবেকের সাথে দেখেছিলাম। আমাদের রেকর্ডের হিসাবে তো এই অপরাধী খুব সাংঘাতিক স্যার, খুনিও। আর বিবেক যদি একে টাকা দিয়ে থাকে তো নিশ্চয়ই ও খুন করেছে। আর এখনো বেলে বাইরে আছে, আর পুলিশ স্টেশনে হাজিরা দিতে যায় রোজ। কোন পুলিশ স্টেশনে যায় এই হাজিরা দেওয়ার জন্য? স্যার, এখান থেকে পাস হয়ে গেছে। সবজি নিয়ে যাবেন দাদা, সবজি নেবেন, সবজি। স্যার, পাপান এখান দিয়ে ক্রস করে গেল। না ভাই, নিজের ঠেলা সামলা। আরে ওকে আটকে রাখ। ও কাঁদুক বা হাসুক তুই চিন্তা করিস না। যতক্ষণ ও আমাদের কাছে থাকবে খেলা আমাদের হাতে। আমার জন্য অপেক্ষা কর। যদি কোনো গোলমাল হয় না, তোদের কাউকে ছাড়বো না আমি। এই গোলাম কিন্তু তোমার দিকেই যাচ্ছে দয়া।
খেয়াল রেখো ওকে। আমার ইনভিটেশনটা কেমন লাগলো ভরত স্যার? দেখুন, আপনারা যেই হন না কেন, আমাকে আর আমার ছেলেকে ছেড়ে দিন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা। ওকে ওকে ফাইন, একটা কাজ করুন, আমাকে আপনি এখানে রেখে দিন, কিন্তু কিন্তু আমার ছেলেকে ছেড়ে দিন। আমার তোমাকেও দরকার নেই, তোমার ছেলেকেও নয়। আমি চাই শুধু বিবেক স্যারের বিল পাস করো। বিবেক স্যার খুশি তো আমিও খুশি। সেটা পসিবল নয়। আমি ইন্ডিয়ান মিনিস্ট্রির একটা এমপ্লয়ি, মানছি সমস্ত কন্ট্রাক্ট আমার হাতেই পাস হয়, কিন্তু এভাবে আমি কোনো কোম্পানির কন্ট্রাক্ট কি করে পাস করবো? হয় না। মিস্টার ভরত, তুমি কি ঘটনার গুরুত্বটা বুঝতে পারছো না? তোমার ছেলের সাথে কি ঘটতে পারে এটা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। স্বপ্নে তুমিও ভাবতে পারবে না যে তোমার সঙ্গে এখন কি হবে। স্যার, আমি মিনিস্ট্রির তরফে কাজ করছিলাম। যতগুলো ডিল ইন্ডিয়ার তরফ থেকে হয় তার সমস্ত কটার ইনচার্জ আমিই স্যার। চীন এবং জাপানি কোম্পানিগুলোর কাছে নিজের দেশে নিলামের কার্যালয় ছিল স্যার, কিন্তু সমস্ত ভারতীয় দর ওদের কাছে স্যার। কোনো বিদেশি কোম্পানিও কি কন্ট্যাক্ট পেয়েছিল? না স্যার, এ ব্যাপারে সকলের সমান অধিকার আছে, কারণ ভারতীয়দের কাছে চিপ লেবার আর র মেটেরিয়াল ইজিলি অ্যাভেলেবেল। সেই জন্য অন্য বিদেশি কোম্পানিতে কন্ট্রাক্ট পাওয়া মুশকিল ছিল স্যার। স্যার, এই নিলামের ব্যাপারটা তো বুঝতে পেরে গেছি। এই বিবেক নিলামটাকে নিজের ফেভারে করার জন্য ওর ছেলেকে কিডন্যাপ করিয়েছে, কিন্তু বিবেককে কে মেরেছে আর কেন? এই কাজটা নিশ্চয়ই কোনো ইন্ডিয়ান কোম্পানি করেছে, যে বিবেকের কম্পিটিটর ছিল। এই জন্যই হয়েছে এই সমস্ত কিছু। ওই লিস্টটা আপনি নিয়ে এসেছেন যেখানে বিবেক ছাড়া অন্য কারো নাম হ্যাঁ রয়েছে? স্যার, যেমন আপনি বলেছিলেন স্যার, তো প্রত্যেকের নাম এই লিস্টে আছে স্যার। থ্যাংক ইউ। কার্তিক, বিবেক, এই দুজন ছাড়া কার্তিক, রমেশ, শিবানী, রনি আর নবীন। আচ্ছা মিস্টার ভরত, এদের মধ্যে আপনার কাকে মনে হয় যে বিবেকের বিরুদ্ধে নিলাম ডাকতো সব থেকে বেশি? স্যার, মানে এরকম কোনো লোক যে বিবেক এই বিট জিতলে দুঃখ পাবে কিংবা ওর কোনো ক্ষতি হবে? স্যার, এমন তো দুজন লোক হওয়া সম্ভব, রনি আর নবীন। রনি আর নবীন? তাহলে দেখা করো, এই রনি আর নবীনকে জিজ্ঞাসাবাদ করো, জানা তো যাবে এমন কে আছে যে সামনে না এসেও খুন করতে পারে। হ্যাঁ বলুন, কাকে দরকার? মিস্টার রনিকে বলো যে সিআইডি অফিসাররা এসেছেন। স্যার, লাইট বন্ধ হয়ে গেল। আমি 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 না, দেখছি কি মিস্টার কারণে রনি, হলো। আপনি বাইরে যাবেন না, আপনি এখানেই দাঁড়ান প্লিজ। আপনাকে কেউ মারতে চাইছে, মনে হচ্ছে সেই খুনি। সিকিউরিটি! রনি, আপনি এখানেই থাকুন। সিকিউরিটি! স্যার, এখানে কেউ আছে। কেউ আছে? স্যার, এখানে। কে এখানে? কে এখানে? মিস্টার রনি, আপনি এখানেই থাকুন। স্যার, আমি দেখছি। দেখো পঙ্কজ! ও নো, রনি! স্যার, স্যারের কি হলো? এক মিনিট। হি ইজ নো মোর। তুমি কি বাইরে কাউকে পালাতে দেখলে? না স্যার, স্যার আমি যখন জাংশনে গেলাম, গিয়ে লাইট অফ করতেই দেখলাম গেটের পাশে দ্বিতীয় সিকিউরিটি পড়ে রয়েছে। তারপর ভেতরে এলাম স্যার। হ্যালো স্যার। স্যার, আমরা রনিকে বাঁচা। এটা কিভাবে হতে পারে অভিজিৎ? খুন তোমার সামনে হয়েছে আর তুমি বলছো খুনিকে তুমি দেখতেই পাওনি? হ্যাঁ স্যার, শুনে তো আগে আমাদের বিশ্বাসই হয়নি স্যার, কিন্তু আমরা তো নিজের চোখে দেখলাম কেউই ছিল না স্যার। তার মানে একদম বিবেকের খুনের মতন। হ্যাঁ স্যার,
এটা কি ধরনের খুনি স্যার, যে আছে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না? সেটাই তো। কিন্তু আমি শিওর যে ওখানে ছায়ার মতো কিছু দেখেছিলাম, একেবারে অদ্ভুত রকমের। আই মিন, এক্সপ্লেন করা খুবই মুশকিল, কিন্তু সালুকে ওই ফটো থেকে কিছু বের করতে পারলে? বস চেষ্টা তো করছি, হয়তো কিছু পেয়ে যাব। কিন্তু একটা কথা ঠিক, এই খুনটাও সেইভাবে হয়েছে যেমনটা এর আগের বার হয়েছে। এই দেখো বস, এই দেখো এই ছবিটায় হালকা মতো আলোকিত জায়গাটায় কিছু অন্য কথা বলছে, ছায়ার মতো, বিনা আকারের। এটা কি সেটা কিছুতেই বুঝতে পারছি না। ডক্টর সালুকে, আমি তো আগে থেকেই বলছিলাম এটা নিশ্চয়ই কোনো আত্মা। স্যার, ও যেই ছিল আমি ওকে অনুভব করেছি স্যার। আমি ওকে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু ধরতেই পারলাম না। দেখো ভাই, আত্মা টাত্মা কিচ্ছু নয়। বস এটা কি সেটা কিন্তু এখনো জানতে পারিনি। সালুকে, এটা কি ধরনের অস্ত্র ব্যবহার করেছে ওই খুনিটা? এইটা বস, এইটা হচ্ছে অস্ত্র, এটাকে সুরিকান বলা হয়। শুরিকেন? স্যার এই ধরনের অস্ত্র তো আমি মার্শাল আর্টের ফিল্মে দেখেছি। আরে এগুলো তো ওই নিনজারা ইউজ করে, ওই নিনজা? স্যার এটা জাপানিজ অস্ত্র। নিনজাস এই টাইপের অস্ত্র ব্যবহার করে। জাপান, নিনজা, আর এই অকশনটাও জাপানি হতে চলেছে স্যার। তাহলে এই সবকিছুর কানেকশন জাপানের সঙ্গে নেই তো? অবশ্যই আছে, জাপানের সঙ্গে কানেকশন আছে। ওই রাকেশের সঙ্গে কথা বলতে হবে। ওই তো গিয়েছিল জাপানে কোনো ডিলের ব্যাপারে কথা বলতে। রাকেশ, তুমি বিবেকের পার্টনার তাই তো? তাহলে তুমি অবশ্যই জানবে যে বিবেক ও বিড হাসিল করার জন্য পাপার নামে কোনো গুন্ডাকে হায়ার করেছিল ভরতের ছেলেকে কিডন্যাপ করানোর জন্য, তাই তো? না স্যার, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আরে এটা কি করে হতে পারে? এত বড় একটা ব্যাপার আর পার্টনার জানেও না? স্যারও আমার কাছে অনেক কথা লোকাতো, তাই বিজনেসেও আমাদের লস হচ্ছিল। এমনিতে আমাদের এই বিজনেসে লস কভার করার জন্য বিবেক কি কি করতো আর কোথায় কোথায় যে যেত তা আমি কিছু জানি না। আচ্ছা আচ্ছা, আপনি জাপানে গিয়েছিলেন না বিবেকের খুন হওয়ার আগে? হ্যাঁ গেছিলাম। কি করতে গেছিলেন আপনি? আমাদের এক প্রজেক্টের ব্যাপার ছিল, সেই জন্য আমি জাপান গেছিলাম। কিন্তু বিবেক এখান থেকেই সমস্ত অপারেশন হ্যান্ডেল করছিল। কোনো প্রজেক্টের জন্য? আচ্ছা, কিসের প্রজেক্টের জন্য ডিটেলে একটু বলবে আমাকে? জাপানে একটা দ্বীপ আছে যেটাকে ঐতিহাসিক আর পবিত্র মনে করা হয়। ওখানের লোকেরা আমাদের এই প্রজেক্টটা করতে বারবার বারণ করছিল। পবিত্র সমান্তি দ্বীপ? কি পবিত্র আছে ওই আইল্যান্ডে? কিছু পুরনো যোদ্ধাদের ওখানে কবর দেওয়া হয়েছিল, যেমন সামুরাইদের, মরেনদের আর নিনজাদের। ও, সামুরাই, মনিন, নিনজা, পুরনো যোদ্ধাদের কবর দেওয়া হয়েছিল ওখানে। স্যার এটা কি কোনো কাকতালীয় না অন্য কিছু? এই যে নিনজারা, এরা পুরনো দিনের হত্যাকারী ছিল জাপানে, এবং আজও অনেক লোক এদেরকে মানে। তাই ওরা হয়তো চায় না যে ওই জায়গায় এই অয়েল ট্রেলিং হোক, আর ওরা একে... হ্যাঁ হতে পারে দয়া, হতে পারে, কিন্তু এটাও তো হতে পারে যে এদের নিজেদের মধ্যে কোনো শত্রুতা বা বিজনেসের রেষারেষি। স্যার এটা নবীন তো হতে পারে না, কারণ যখন দ্বিতীয় খুনটা হয়েছিল তখন আমি আর পূরবী ওখানেই ছিলাম। তাহলে বাকি থাকলো ওই তিনজন ব্রিডার, শিবানী, রমেশ আর কার্তিক। তিনজনকেই এখানে ডেকে পাঠাই। কার্তিক, রমেশ, শিবানী, তাহলে তোমরা তিন ভারতীয় ছিলে বিবেকের সঙ্গে বিট করার জন্য জাপানে। কিন্তু ডিলটা তো আমরা পাইনি। আর সেই কারণেই বিবেক আর রনির খুন হয়েছে। কার্তিক, আপনি কোথায় ছিলেন যখন এদের দুজনের খুন হয়? স্যার আমি তো মিটিংয়েই ছিলাম, আপনি এমপ্লয়ীদের কাছে জিজ্ঞেস করতে পারেন। আর রমেশ? স্যার আমি সামাজিক মানুষ, আর স্যার এর প্রমাণ সেই অফিসার। আর স্যার যে মুহূর্তে খুন হয়েছিল আমি ওনার সাথেই ছিলাম স্যার। তাহলে এটাও তো হতে পারে তাই না, যে এই খুন তোমরা করিয়েছিলে? স্যার আমরা কেন খুন করাবো স্যার? সবাই তো নিজের নিজের ভাগ্যেই করে খায়। আর ডিল হয়নি তো কি হয়েছে স্যার? কখনো না কখনো কোনো না কোনো ডিল তো হয়েই যাবে। আচ্ছা শিবানী দেবী, আপনি কোথায় ছিলেন যখন এই খুনগুলো হয়? স্যার আমি জাপানে গেছিলাম।
আচ্ছা, কি করতে গেছিলেন আপনি জাপানে? স্যার একটা প্রয়োজন পড়ে গেছিল। কি বললেন? তা সেটা কি শুনি? স্যার কিছু বিদেশি কোম্পানি আমাদের ভারতীয় কোম্পানিগুলোর ব্যাপারে অপপ্রচার করছিল। সেই কারণে ভারতীয় কোম্পানিগুলোর চিন্তা বেশ বেড়ে গেছিল। তাই আমরা ওদের চিন্তা ওখানে দূর করতে গেছিলাম আর এটা বলতে গেছিলাম যে ভারতীয় কোম্পানি সব থেকে বেস্ট। আর এমনিতেও স্যার আমরা বিটস গুলো উইথড্র করে নিয়েছি, তো আমরা কেন মারতে যাব? আর বিটস উইথড্র করার কোনো বিশেষ কারণ? স্যার কারণ শুধু একটাই যে আমরা নিজেদের জীবনে এসে বাজে বাজে টেনশন চাই না। আর স্যার আমরা কোনো রকমের রিস্ক নিতে চাই না। স্যার আমরা স্যার যা পাচ্ছি তাতেই আমরা সকলেই ভালো আছি। স্যার এখন তো ওই নবীনই বাকি রইল। ও তোর ভিডিও এখনো ফেরত নেয়নি। তাহলে ওই আবার এইসব করেনি তো? তবে এটাও তো হতে পারে যে পরবর্তী শিকার নবীন নিজে। নবীন, তুমি ভিট কেন ক্যান্সেল করলে না যখন সবাই পিছিয়ে এলো? এভাবে কি করে আমি পিছিয়ে আসতে পারি? এই কন্ট্রাক্টটাতে পাওয়ার জন্য আমি কত বছর কষ্ট করেছি সেটা তুমি জানো। আমি ভেবেছিলাম যে এই কন্ট্রাক্টটা যদি আমি পেয়ে যেতাম তাহলে আমার পুরো জীবনটা চেঞ্জ হয়ে যেত। এখন তো বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে উঠেছে। তুমি বুঝতে কেন চাইছো না? তুমি চলে গেলে আমার কি হবে? ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের কিচ্ছু হবে না। সিআইডির পুরো টিম আমাদের সাথে রয়েছে। আরে ওরা তো সিআইডি লোকের সামনেই মেরে চলে গেল। সিআইডির লোকেরা কি করলো? কিচ্ছু করতে পারলো না। সিআইডির টিমের উপরে ভরসা রাখো তুমি, আমাদের কিচ্ছু হবে না। পঙ্কজ, তুমি জানো তো আমাদেরকে কি করতে হবে? ডোন্ট ওয়ারি, আই নো। আমি আসছি। এটাই সেই জাংশন বক্স যার জন্য এত কিছু হচ্ছে। আজ দেখেই ছাড়বো এটা কে। এই জায়গাটা ঠিকঠাক। এই এই হ্যাঁ, কে ওখানে? এই বেরিয়ে আয়। নবীন, লাইট অফ হয়ে গেল কেন? তোমার কিচ্ছু হবে না। না না না, মনে হয় আমি চলে বলছি তো এসেছে কিচ্ছু ওরা। হবে না। কিচ্ছু হবে না। আরে আরে ভয় পাচ্ছ কেন? প্লিজ রিল্যাক্স হয়ে চুপ যান। করো। রিল্যাক্স হয়ে যান। নবীন! সামনে এসো। ও তোমায় মেরে আরে ফেলবে। না, এই, কে এখানে? কে? আপনারা ঠিক আছেন? হ্যাঁ, স্যার আমি ওখানে 6টা গুলি চালিয়েছিলাম। ওর মধ্যে থেকে 5টা গুলি তো পেয়ে গেছি, কিন্তু একটা গুলি নিশ্চয়ই খুনির গায়ে লেগেছে। একটা গুলি খুনির লেগেছিল? পুরবি, তুমি এতটা নিশ্চিত হয়ে কি করে বলছো যে খুনির গায়ে একটা গুলি লেগেছিল? আচ্ছা, ওখানে কি কোনো রক্তের দাগ পেয়েছিলে? না স্যার, রক্ত তো ছিল না ওখানে, কিন্তু গুলি লাগার আওয়াজ আমি পেয়েছি। আরে গুলি লাগলে তো রক্ত বের হবেই।
বাড়ির মধ্যে না হোক বাড়ির বাইরে কোথাও পেয়েছো? না স্যার, আমরা ভালোভাবে চেক করেছিলাম, ওখানে রক্ত ছিলই না। হতে পারে স্যার খুনি বুলেট প্রুফ ড্রেস পরেছিল। স্যার এটাও তো হতে পারে এই কালো টুকরোটা ওই বুলেট প্রুফ ভেস্টের টুকরো। শালুকে এই কালো কাপড়ের টুকরো থেকে তুমি কিছু জানতে পারলে? না বস, এই কাপড়ের ওপরেও রক্তের কোনো চিহ্ন নেই। রক্ত ছাড়া অন্য কিছু তুমি কি পেয়েছো? হ্যাঁ, এই কাপড়টা এতটা কালো যে বিশ্বাসই হচ্ছে না। এর উপর থেকে কোনো ধরনের রিফ্লেকশন হতেই পারে না। রিফ্লেকশন হতে পারে না মানে এটা হচ্ছে ফ্রেডি, যে যখন তুমি কোনো জিনিসের ওপর আলো ফেলবে ওই আলোটা একটু রিফ্লেক্ট করে তোমার চোখে আসবে। এর থেকেই জানা যায় যেটা কি জিনিস, এর রংটা কি, সবকিছু। কিন্তু এই কাপড়ের উপর তুমি যদি আলো ফেলো তো রিফ্লেক্ট হবে না। এই কাপড়ে লাইট মারলে এই কাপড়টা দেখতেই পাওয়া যায় না। আমি দেখাচ্ছি, এই দেখো, এইখানে আলোটা আছে, আমি এটাকে নিয়ে যাচ্ছি এই কাপড়টার উপর, আর এই দেখো লাইট ভ্যানিশ। মাই গড! মানে এই কাপড়টা পুরো আলোটা অ্যাবজর্ব করে নিয়েছে। আর এই দেখো, কাপড় থেকে যে বাইরে এলো আবার লাইটটা দেখা যাচ্ছে। অদ্ভুত, কাপড় পুরো লাইটটাকে অ্যাবজর্ব করে নেয়, দেখতেই পাওয়া যাচ্ছে না কাপড় আছে কি নেই। দেখো শালুকে, নবীনের খুব বিপদ, যা জানো তাড়াতাড়ি বলে ফেলো। বস, আমি জানি যে এটা কি, আর খুনটা কি করে হয়েছে। শিখা, কি হয়েছে তোমার? এত চিন্তিত লাগছে কেন তোমায়? তোমার কিচ্ছু হবে না, রিল্যাক্স করো। কি করে রিল্যাক্স থাকবো? তোমার কিছু হয়ে গেলে তবে? আরে বাবা, আমি তো বললাম যে আমাদের কিচ্ছু হবে না। নবীন, আবার লাইট অফ হয়ে গেল। আরে কিচ্ছু হবে না, ভয় করছে, কেউ নবীন, আসছে না। কি হবে? আরে ব্যাস, খেলা শেষ। এক গ্লাস দুধ নিজের হাতে করে নিয়ে আসো, তাহলেই সব টেনশন দূর হয়ে যাবে। আচ্ছা, তাই নিয়ে আসছি। প্লিজ, থ্যাংক ইউ। আমি ভাবতেও পারিনি যে কেউ আমাকেও ধরতে পারবে। আমরাও এটা ভাবতে পারিনি যে একজন স্ত্রী নিজের স্বামীকে খুন করতে পারে। অপরাধী যত বুদ্ধি দিয়েই অপরাধ করতে চাক, কোথাও না কোথাও যে কোনো ভাবেই ওর ভুল হয়ে যায়। আমি তো কোনো ভুল করিনি, তাও আপনারা আমাকে ধরে ফেলেছেন। না না, তুমি ভুল করেছো। এই কাপড়টা পরে তুমি খুব বুদ্ধিমতীর মতো কাজ করেছো, কিন্তু এই কাপড়ের টুকরো আমরা জানালার মধ্যে পেয়ে যাই। আর জালনায় আটকে যাওয়া ওই কাপড় আমাদের কাছে প্রমাণ হয়ে গেছে, আর ওই কাপড়ের জন্যেই তুমি আমাদের হাতে ধরা পড়লে। আপনি কোন কাপড়ের কথা বলছেন স্যার? আমি এইটার ব্যাপারে আগে শুধু শুনেছিলাম বস, আমি ভাবতে পারিনি যে এটা ব্যবহার করা যেতে পারে, তাও ঠিক এইভাবে। এটা যে যে লোক তৈরি করেছে তারা নিজেদের মতো এটার নাম দিয়েছে। তবে একটা কথা ঠিক, এটা এই পৃথিবীর সব থেকে কালো জিনিস। আমি তো কিচ্ছু বুঝলাম না। সোজা কথায় ব্যাপারটা হলো এই ফ্রেডি, যদি এই কাপড়ের কেউ স্যুট তৈরি করে পরে ফেলে, সেই লোকটাকে চোখে দেখা যাবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না ওর আশপাশের সমস্ত আলো এলিমিনেট না হয়ে যায়। ওকে দেখা যাবে না, আর যদি দেখা যায় তাহলে শুধু একটা আকার দেখা যাবে, একটা ছায়া, সেটাও কোনো রূপ ছাড়া।
একটা 3D থেকে 2D তে বদলে যাওয়ার আরে প্রক্রিয়া। স্যার কোনো তো লাইট আছে যাতে এটা দেখা যায়। এরকম কোনো আলো নেই, না ইনফ্রারেড লাইট, না ইউভি লাইট, না লাইট স্পেকট্রাম। অভিজিৎ, নবীনকে বলো যে ওই বিড যেন উইথড্র না করে, আর এই ইনফরমেশন সব জায়গায় ছড়িয়ে দাও। স্যার এই খবরটা রটে গেলে আবারও অ্যাটাক হতে পারে। এটাই তো আমি চাই পুরবি, এটাই তো আমি চেয়েছি। এই ব্ল্যাক ফেব্রিক লাইটকে অ্যাবজর্ব করে নেয়, কিন্তু হিটকে অ্যাবজর্ব করে না। হিটকে তো রিফ্লেক্ট করবেই। আমরা খুনিকে ধরবো থার্মাল ভিশন দিয়ে। ব্যাস, খেলা শেষ। এইভাবেই এই কালো ড্রেসের জন্য তোমার খেলা শেষ হয়ে গেছে? হ্যাঁ, এখন তাড়াতাড়ি বলো, নিজের স্বামীর খুন করেছো কেন তুমি? ঘৃণা করতাম আমি ওকে। ওর বউ বলতেও আমার নিজেকে লজ্জা লাগতো। কেন? এমনও কি করেছিল যাতে তুমি ওকে এত ঘৃণা করতে? এই যে ব্যবসাটা ছিল, আমার বাবাই ওকে দিয়েছিল। এত বড় এম্পায়ার দাঁড় করিয়ে দিল ওকে, আর ও সেটা ধুলোতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছিল। গুন্ডাদের দিয়ে সমস্ত কন্ট্রাক্ট আদায় করত। তার মানে তুমি বলতে চাইছো যে ও নিজেই ওর বিজনেসটাকে খারাপ করে দিচ্ছিল? করছিল না, করে দিয়েছিল। আমার ফ্যামিলি ব্যাংক কারাপসির মধ্যে পড়ে গেছিল। বিজনেস খারাপ চলছিল তো ওর সাথে তুমি কথা বলতে, ওকে বোঝাতে পারতে। ওকে প্রাণে মেরে ফেললে। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও বোঝেনি। আর বাধ্য হয়ে আমাকে এই স্টেপটা নিতে হয়। আমাকে আমার সন্তানদের কথা ভাবতে হতো, ওদের তো আমি না খাইয়ে মারতে পারবো না। সেই জন্যই পুরো বিজনেসটা তুমি তোমার হাতে নিয়ে নিয়েছো। হ্যাঁ, আমি জাপানের একটা কোম্পানিকে অ্যাপ্রোচ করেছিলাম লুকিয়ে লুকিয়ে। ছোট ছোট কন্ট্রাক্ট আর টাকার বদলে আমি ঠিক করি যাতে আমার কোম্পানির ওপর কোনো বাধা নিষেধ না খাটে। আর সেই জন্যই আমি আমার পথের কাঁটাদের এক এক করে মারতে শুরু আর করি। তাদেরকে মারার জন্য এমন একটা অস্ত্র ব্যবহার করেছো যেটা নিনজারা ইউজ করে? হ্যাঁ, এসব করে তুমি কি পেলে? জেল। যে সন্তানদের জন্য তুমি এই অপরাধের রাস্তা নিলে, এখন তো তারা অনাথ হয়ে যাবে। আচ্ছা, ওই ময়লার বিনটাতে দেখো তো। স্যার, হ্যাঁ? আগে কিছুটা দূরেই একটা ডাম্পিং গ্রাউন্ড আছে। এই এলাকার সমস্ত জঞ্জাল ওখানেই ফেলা হয়। গার্বেজ ডাম্পিং গ্রাউন্ড? কিন্তু একটা কথা বলুন, আপনার ছেলে উজ্জ্বল কটার সময় বাড়ি থেকে বেরিয়েছিল? প্রায় ধরুন 4টের কাছাকাছি। প্রায় 4টের সময়। অভিজিৎ, এটাও হতে পারে এখানে ময়লা ফেলার গাড়ি যখন আসে তখন কেউ, হতে পারে ওকে কেউ দেখেছে তখন। হ্যাঁ স্যার, ওই সময় ময়লা ফেলার লোকেরা সমস্ত জঞ্জাল নিয়ে এখানেই আসে। তাহলে ওদের মধ্যেই কাউকে আমরা জিজ্ঞেস করি। আরে ওরা কি বলবে স্যার, ওরা তো নিজেদের কাজ নিয়েই ব্যস্ত থাকে। ওরা আপনাকে কি করে সাহায্য করবে? তুমি চুপ করো না, আমরা কথা বলছি তো। এক মিনিট। এ ভাই শোনো, আমরা সিআইডি অফিসার। বলুন। এই ছবিটা ভালো করে দেখো তো। এই বাচ্চাটাকে তুমি আজকালের মধ্যে দেখেছিলে? বাচ্চাটা 7 দিন ধরে নিখোঁজ। 7 দিন ধরে? হ্যাঁ স্যার, আমি ওকে দেখেছি। দেখেছিলে? কোথায় দেখেছিলে? এখানেই দেখেছি স্যার, ও সাইকেল চালিয়ে যাচ্ছিল। আরে আরে দেখে চালাও না তোমরা সাইকেল, একদম গাড়ির সামনে চলে এসেছো তো। নিয়ে চলো নিয়ে চলো। আরে আঙ্কেল আমি ঠিক আছি। ঠিক নেই বাবু। আরে ভাই তাড়াতাড়ি এসো। আরে আঙ্কেল আমি ঠিক আছি, আমাকে যেতে দিন। না বাবু, তুমি কথা বুঝছো না, একবার ডাক্তার দেখিয়ে নিলে সব ঠিক হয়ে যাবে। আরে না না না, ঠিক আছে, আমি একবার ডাক্তার দেখিয়ে দিলে না সব ঠিক হয়ে যাবে। আরে আমি বলছি আমার কিছু হয়নি। আরে আমাকে যেতে দিন, একবার ডাক্তার দেখিয়ে নাও বাবু। কিডন্যাপ করার জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করেছে। স্যার মনে হচ্ছে এটা ছোটখাটো কারো কাজ নয়, কোনো গ্যাংয়ের কাজ। অভিজিৎ, এটা বাচ্চা কিডন্যাপিং করার কোনো গ্যাংয়ের কাজ। এই গ্যাংটার খোঁজ নিতে হবে। তুমি এদিকে শোনো। হ্যাঁ বলুন। এই
তোমার মনে আছে ওই অ্যাম্বুলেন্সে কিছু কি লেখা ছিল? দেখো, তুমি তো এর আগেও অনেক অ্যাম্বুলেন্স দেখেছো। অ্যাম্বুলেন্সের গায়ে বা পেছনে লেখা থাকে হসপিটালের নাম বা কোনো কোম্পানির নাম, লোগো বা সংস্থার নাম বা অর্গানাইজেশনের নাম। সেখানে কি কিছু লেখা ছিল? না স্যার, ওতে কিছু লেখা ছিল না, শুধু অ্যাম্বুলেন্স লেখা ছিল। শুধু অ্যাম্বুলেন্স লেখা ছিল? অভিজিৎ, এটা কোনো নতুন অ্যাম্বুলেন্স। খোঁজ নিয়ে দেখতে হবে গত মাসে এই শহরে কতগুলো অ্যাম্বুলেন্স কেনা হয়েছে, আর বাচ্চাদের কিডন্যাপিং করার গ্যাং এরও। তোমরা খুব ভালো করে খোঁজ নাও। তোমার মনে আছে ওই অ্যাম্বুলেন্সের লোকগুলো দেখতে কিরকম ছিল? আরে 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 আঙ্কেল, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। হ্যাঁ স্যার, আমি একজনকে চিনতে পারবো, যে প্রথমে গাড়ি থেকে নেমেছিল। রবি, ওকে নিয়ে স্কেচটা করাও, একটা পোস্টার বানিয়ে পুরো শহরে ছড়িয়ে দাও। হ্যালো, সিআইডি ব্যুরো থেকে বলছেন? আমি ববি গ্যারেজ থেকে রামু মেকানিক বলছি। আপনি যে লোকটির পোস্টার লাগিয়েছেন না, আমাদের গ্যারেজে এসেছিল। হ্যাঁ, আমাদের গ্যারেজে অ্যাম্বুলেন্স ঠিক করতে এসেছিল। হ্যাঁ, আর ওই অ্যাম্বুলেন্সের সামনের গেটটা ভাঙা ছিল। স্যার, অ্যাম্বুলেন্সটা এই রাস্তা দিয়ে গিয়েছিল। স্যার, স্যার এটা ওই অ্যাম্বুলেন্সটাই। গাড়িটা এখানে কেন দাঁড় করানো? অ্যাম্বুলেন্স এখানে দাঁড় করিয়েছে মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। অ্যালার্ট থেকো, বিপদ হতে পারে। আর তুমি গাড়িতে গিয়ে বসো, বিপদ যদি হয় কোথাও গিয়ে লুকিয়ে যাবে, ঠিক আছে? এই দেখুন স্যার, সব জায়গা খুঁজে এসে দেখছি এখানে শুয়ে আছে। এই ওঠ, উঠে পড়। এ শুয়ে নেই, সারা জীবনের মতো শুয়ে পড়েছে। এই কিডন্যাপে এই লোকটা ছাড়া আরো অন্য কেউ আছে। এসিপি স্যারকে ইনফর্ম করে দিই। হ্যাঁ স্যার, ওই গ্যারেজের লোকটা যে লোকটার ব্যাপারে বলেছিল ও খুন হয়ে গেছে স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দয়ার ফোন ছিল। ওই অ্যাম্বুলেন্সটা পাওয়া গেছে, কিন্তু ওই অ্যাম্বুলেন্সের ভেতরে ওই পোস্টারের লোকটার লাশ পাওয়া গেছে। কেউ ওকে মেরে ফেলেছে আর রেখে দিয়েছে অ্যাম্বুলেন্সে। ওই কিডন্যাপারদের গ্যাংই হবে। ওরা জানতে পেরে গেছে যে সিআইডি ওদের পিছু নিয়েছে, তাই আমরা পৌঁছানোর আগেই কাজটা শেষ করে দেয়। ভীষণ চালাক মনে হচ্ছে, সব প্রমাণ লোপাট করে যাচ্ছে। স্যার, হ্যাঁ স্যার, আমাদের ইনফর্মার বলছে যে শহরের চাইল্ড ট্রাফিকিং এর কোনো রকম গ্রুপ অ্যাক্টিভ নেই। লোকাল পুলিশও তাই বলছে। পুরবি, একটা কথা মনে রেখো, লোকাল পুলিশ আর ইনফর্মাররা জানে না তার মানে এই নয় যে এরকম গ্যাং অ্যাক্টিভ নয় এই শহরে। এরা কি সারা শহরে গেয়ে বেড়াবে যে আমরা চাইল্ড কিডন্যাপ করি, চাইল্ড কিডন্যাপ করি? না, এটা ওরা এমন দেখায় যেন অন্য কাজ করছে। দেখানোর জন্য অন্য কিছু, আর ভিতরে নোংরা কাজ। আরো একটা অ্যাম্বুলেন্সের ব্যাপারে জানতে পারা গেছে 10 দিন আগে কেনা হয়েছিল। কে কিনেছে? স্যার, ডিপিভি হসপিটাল। কিডন্যাপিং এর একদিন আগেই কেনা হয়েছিল। ডিপিভি হসপিটাল চাইল্ড কিডন্যাপ করছে হসপিটাল থেকে? স্যার, আপনারা তো বলছিলেন অ্যাম্বুলেন্সে কিছু লেখা ছিল না, কিন্তু আমাদের পেন্টিং তো অনেকদিন আগে হয়ে গেছে। আর স্যার, আপনারা কেন হসপিটালকে বদনাম করছেন? আপনারা এরকম ভাবলেনই বা কি করে যে ডিপিভি হসপিটাল এরকম কিছু করতে পারে? তাছাড়া আপনারা জানেন না স্যার, আমাদের ম্যানেজমেন্ট খুবই স্ট্রিক্ট, আর ম্যানেজমেন্টের পারমিশন ছাড়া এখান থেকে অ্যাম্বুলেন্স বাইরে যেতেই পারে না। আচ্ছা, এটাও তো হতে পারে যে বেআইনি যা কিছু এখানে হচ্ছে সেটা ম্যানেজমেন্টের কাছে কোনো খবর নেই। কি? তাও স্যার, এরকম করাটা অসম্ভব। এরকমও তো হতে পারে এখানে কেউ কাজ করে, সে লুকিয়ে কিডন্যাপিং এর সাথেও যুক্ত। আপনারা সিআইডির অফিসার, আপনাদের যা করার আপনারা করতে পারেন। যদি আপনাদের সন্দেহ হয় তাহলে আপনারা হাসপাতালে সিসিটিভি ফুটেজও চেক করতে পারেন। সে তো আমরা করবই। আমার তো মনে হচ্ছে যে
দয়া যে অ্যাম্বুলেন্সটা পেয়েছিল সেটা এই হসপিটালের নয়। এটা ওই বাচ্চাটার দাদু না? এখানে কি করছে? স্যার এই ওয়ার্ড বয় কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল। ওয়ার্ড বয় তো হসপিটালেরই, যাবে কোথায়? এসপি স্যার? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে ওকে স্যার। ইয়া, উজ্জ্বলকে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেল? যেখানে ময়লা ফেলা হয় সেখানেই পাওয়া গেছে। লোকাল পুলিশ ওকে ব্যুরোতে নিয়ে এসেছে। স্যার খুব অবাক করা বিষয়, কিডন্যাপাররা কোনো ডিমান্ড করলো না, কিছু করলো না, বাচ্চাটাকে ছেড়ে দিল। এটা তো ঠিক। চলো, বাকি কথা ব্যুরোতে গেলেই জানতে পারবো। উজ্জ্বল, উজ্জ্বল বাবা, মনে করো, তুমি মনে করে বলো না, ওরা তোমাকে কোথায় নিয়ে গিয়েছিল? মনে করো। এসিপি আঙ্কেল, আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না। উজ্জ্বল, এভাবে বলেন না বাবা। দেখো, মনে করার চেষ্টা করো, কোথায় নিয়ে গেছিল ওরা তোমাকে? না এসিপি আঙ্কেল, আমার কিচ্ছু মনে পড়ছে না। এভাবে বলে না বাবা, তোমাকে মনে করার চেষ্টা করতে হবে। তুমি চাও না ওই লোকগুলো যারা তোমাকে এই কষ্ট দিয়েছে ওদের চরম শাস্তি হোক, ওদের ধরা পড়া উচিত? সেজন্য তোমাকে আমাদের সাহায্য করতেই হবে। আমার কিচ্ছু মনে পড়ছে না। আমার মনে পড়বেই বা কি করে? ওই লোকগুলো আমাকে অ্যাম্বুলেন্সে তুললো, তারপর ওরা আমার ঘাড়ে ইঞ্জেকশন দিয়ে দিল। তারপর শুধু অন্ধকার দেখছিলাম। আমি অজ্ঞান হয়ে যাই। আচ্ছা বাবা, কখনো তো তোমার জ্ঞান ফিরেছিল তো? এসিপি আঙ্কেল, যখনই আমার জ্ঞান ফিরতো ওরা আবার ইঞ্জেকশন দিয়ে দিত আর আমি আবার অজ্ঞান হয়ে যেতাম। আচ্ছা, যখন তোমাকে দ্বিতীয়বার তোমাকে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দিয়েছিল, আচ্ছা তখন কি তুমি কাউকে দেখেছিলে? আবছা করে কাউকে দেখেছিলে? তাছাড়া হয়তো মনে করো, ধরো ওদের কথা শুনেছো তুমি, কোনো নাম মনে পড়ছে কি যেটা ওরা বলেছিল? কোনো জায়গার নাম বা অন্য কোনো নাম যেটা তোমার মনে পড়ে? তুই রমনার ঠিকানা জানিস না? পাঠা ওকে। রমনা নামটা বারবার ওরা এই নামটা বলছিল। রামনা? এই নাম রামনা। জল, আর একটু মনে করে বলো, যেখানে লোকে ময়লা ফেলে, ময়লা তুলে, গার্বেজ ডাম্পিং গ্রাউন্ডে, সেখানে তুমি কেন গিয়েছিলে? আমাকে ওখানে ঠাকুরদা যেতে বলেছিলেন। তোমার দাদু? ইনি তো ঠাকুরদাই হন, আমার কাকা হন, আমাদের গ্রামেরই মানুষ। উনি এখানে ওনার নাতির চিকিৎসা করাতে এসেছেন। উজ্জ্বল, দাদু তোমাকে ডাম্পিং গ্রাউন্ডে কেন যেতে বলেছিলেন? কেন যেতে বলেছিলেন দাদু? ওনার নাতির জন্য কোনো এক সাধু বাবার থেকে ভেষজ ওষুধ আনার জন্য। ভেষজ ওষুধ মানেটা কি? তাহলে উনি হসপিটালে কি করতে গিয়েছিলেন যদি এগুলো দিয়েই চিকিৎসা করানো ছিল? আরে আপনারা কাকাকে এত সন্দেহ করছেন কেন? ওনার নাতি ওখানে ভর্তি আছে। স্যার, আমি আমার ছেলেকে নিয়ে বাড়ি যেতে পারি? না ম্যাম, এক মিনিট।
আগে কিছু টেস্ট করে নিই, তারপরে আপনারা নিয়ে যাবেন। দেখুন স্যার, আমাদের বাচ্চা ঠিকঠাকভাবে বাড়িতে ফিরে এসেছে, তাহলে চেক আপের কি দরকার? দেখুন, এর বিশ্রামের প্রয়োজন, প্লিজ। দেখুন স্যার, বাচ্চা ঠিক আছে ভালো কথা, কিন্তু কিছু প্রসিডিওর আছে, আমাদের কিছু নিয়ম আছে, সেগুলো পালন করতে হবে। টেস্ট তো করতেই হবে। উজ্জ্বল, একটা কথা বলবে? আমি লক্ষ্য করছি যখন থেকে তুমি বসে আছো এখানে পেটের এই জায়গায় চুলকে যাচ্ছ। কি হয়েছে? ওখানে কিছু হয়েছে তোমার? কোনো ব্যথা আছে? কোনো ক্ষত? কি হয়েছে? আমি চেক করছি। হ্যাঁ, 1 মিনিট। মাই গড, মাই গড। এই চিহ্নটা কিসের? এ তো অপারেশনের চিহ্ন। বাচ্চাটার পেট কাটা হয়েছে আর সেলাই করা হয়েছে। এবারে বুঝতে পারছেন মেডিকেল চেকআপের কেন দরকার? বস, বস এটা একদম কিডনির কাছে, একে আল্ট্রাসাউন্ড করতে হবে। দেখো সালুকে, যা কিছু করার তাড়াতাড়ি করো। আমি একে নিয়ে যাচ্ছি। এসো বাবা। দেখো তো কি হলো, তুমি একটা কিছু করো না। শান্ত শান্ত। আমি কিন্তু ভয় পাচ্ছি অভিজিৎ, বাচ্চাটার পেটের ভেতর থেকে কোনো অর্গান লুকিয়ে বের করে নেয়নি তো ওরা? আমাকে কাকা একদিন বলছিল যে ওনার নাতির কিডনি ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে। রবি, চেক করে দেখো তো উনি এখন হসপিটালে আছেন কিনা। বিশ্বাসই হচ্ছে না, কাকা এরকম করতে পারে আমার ছেলের সাথে। উনি করেননি, হয়তো কাউকে দিয়ে করিয়েছেন। স্যার, স্যার আমার তো মনে হচ্ছে ডিপিভি হসপিটালে কোনো অর্গান ট্রান্সপ্লান্টের কোনো র্যাকেট চলছে। মহিপাল বাবুর নাতির চিকিৎসাও ওখানেই চলছিল, আর উনি একজন ওয়ার্ড বয়কে কিছু টাকা দিচ্ছিলেন, ওর সঙ্গে কথা বলছিলেন কোনো কাজ করার জন্য। ও স্যার, এক্ষুনি হসপিটাল থেকে খবর পেয়েছি যে মহিপাল বাবুর নাতি 2 দিন আগেই ডিসচার্জ হয়েছে। ওই দেখো, কাজ শেষ আর মহিপাল বাবু সেখান থেকে উধাও। ওই ওয়ার্ড বয়ের ব্যাপারে জানতে পারলে কিছু? হ্যাঁ স্যার, ওর নাম গোপাল, আর ও ওখানে টেম্পোরারি বেসিসে কাজ করে। এই মুহূর্তে কোথায়? স্যার হয়তো ঘরে, কারণ ও হাফ বেলার ছুটি নিয়ে বাড়িতে গেছে, এটা বলে যে ওর নাকি শরীর খারাপ। শরীর খারাপ? ওর অ্যাড্রেস নিয়েছো? হ্যাঁ স্যার। গোপাল, গোপাল স্যার, লাশটা টপসির জন্য পাঠিয়েছি। গুড। অ্যাম্বুলেন্স চেক করেছো? স্যার কিচ্ছু পাইনি ওখানে। যে খুনগুলো করেছে খুব চালাকি করে করেছে, কোনো প্রমাণ রাখছে না। স্যার, ওয়ালেট মোবাইল কিচ্ছু পাইনি, শুধু এই পোশাক আর ঘড়িটা পেয়েছি। জামা আর ঘড়ি পকেট ঠিক করে চেক করেছো তো? হ্যাঁ স্যার। ঘড়ি জেডি ওয়াচ রিপেয়ারিং, বরিওয়ালি ইস্ট, এই জায়গাতে ঘড়ি রিপেয়ার করা হয়েছিল। এখান থেকে লোকটার সম্পর্কে জানা যাবে। বস, বস আমাদের আন্দাজ তো একদম ভুল বের হলো। ভুল বুঝেছি মানে? মানে এটা অর্গান ট্রান্সপ্লান্টের কেসই নয়। তার মানে এই বাচ্চাটা তো সবকটা অর্গানই আছে। তাহলে ওরা করেছেটা কি? এই দেখো বস, আমি বলছি এখানে সার্জারি করা হয়েছে, আর এইখানে এইগুলো হচ্ছে স্টিচ। এটা একদম তাজা, তার মানে এই স্টিচগুলো এক্ষুনি করা হয়েছে, রিসেন্ট। কিন্তু মন দিয়ে দেখো বস, এই সার্জারি চিহ্নটার পাশে কোনো কোনো স্টিচের ঠিক গায়ে অন্য কোনো চিহ্ন আছে। এই চিহ্নটা হচ্ছে আগের স্টিচের, তার মানে ওর এখানে আগেও কাটা হয়েছে আর স্টিচেস করা হয়েছিল, তারপরে স্টিচ কাটা হয়েছিল, তারপর আবার চেরা হয়েছে, তারপর আবার স্টিচ করা হয়েছে, 2 বার স্টিচ করা হয়েছে। প্রথমে কেটেছে
তারপরে সেলাই করেছে, আবার কেটেছে, আবার সেলাই করেছে। অথচ দেখো, উজ্জ্বলের শরীর থেকে কোনো অংশ চুরি করে কেটে নেয়নি। তাহলে ওরা কি করতে চেয়েছিল? কেন কাটাছেঁড়া করলো এই বাচ্চাটাকে? আর সেই লোকটাই বা কে? স্যার, হসপিটালের জন্য আর টাকা ছিল না, সেই জন্য নাতিকে এখানে নিয়ে এসেছি। তাহলে এই কথাটা আপনি হেমন্তকে আর সুনিতাকে কেন বলেননি? কি করে বলবো, ওরা তো নিজেরাই এখন খুব চিন্তায় রয়েছে। উজ্জ্বলের মা বলছিল যে আপনি নাকি কিডনি ট্রান্সপ্ল্যান্টের ব্যাপারে কথা বলছিলেন। হ্যাঁ, কথা বলছিলাম। আমার নাতির কিডনি খারাপ হয়ে গেছে, সেই কথাটা আমি ওদের বলবো না তো আর কাকে বলবো? এই শহরে ওরা ছাড়া আমার পরিচিত আর আছেই বা কে? আর আপনারা আমার সম্পর্কে এরকম ভাবছেন আমি এই কাজ করব? ওরা দুজনেও তাহলে আপনাদের কথা বিশ্বাস করলো যে আমি ওদের ছেলের সঙ্গে কিছু খারাপ কাজ করতে পারি? আরে ওরা তো আমার একই গ্রামের, আমার ভীষণ আপন। ওরা আপনার গ্রামের, আপনার বাড়ির লোক, তাহলে আপনি ওদের বাড়িতে না থেকে এখানে এই ওয়ার্ড বয়ের বাড়িতে কি করছেন? আরে স্যার, আমি ওদের সঙ্গেই থাকতাম, ওরা যদি নিজেরা বিপদে না থাকতো। বেচারা ওয়ার্ড বয় ওর ঘরটা আমাকে থাকবার জন্য দিয়েছে। আমি এখানেই থাকতে চাই, জানি না কবে একজন ডোনার পাবো আর আমার নাতির জীবনটা বেঁচে যাবে। আজকে পার্কিংয়ে ওয়ার্ড বয়কে কোন কাজের টাকা দিচ্ছিলেন? আরে ঘর ভাড়া হিসেবে ওকে টাকা দিচ্ছিলাম। আপনাদের বিশ্বাস না হলে ও ফিরে এলে ওকে জিজ্ঞেস করবেন। ওকে তো জিজ্ঞাসা করবোই। আপাতত আমরা আসছি, প্রয়োজন পড়লে আপনার সঙ্গে আবার দেখা করতে আসবো, খেয়াল রাখবেন। স্যার, যদি এই কাজটা ইনি না করেন, কে করেছে? স্যার, এটা তো আমাদের দোকানেরই ঘড়ি, এখানেই রিপেয়ার হয়েছিল। একে দেখেছেন নাকি? স্যার, এই লোকটাই তো। স্যার, এরই ঘড়ি তো আমি সারিয়েছি। স্যার, 3-4 দিন ধরে প্রায়ই আসতো, তারপরে 2 দিন ধরে দেখছি না। আচ্ছা, ও করতো কি এখানে এসে? স্যার, কিছু নয়, বাইরে চায়ের দোকানে বসে থাকতো, চা খেতো, এদিক ওদিক তাকাতো। আচ্ছা, একটা কথাও বলুন, ও কি একা আসতো নাকি ওর সঙ্গে কেউ আসতো? স্যার, ও একাই থাকতো। কখন আসতো আর কখন যেত? স্যার, সকাল 9টায় আসতো, তারপর 12টায় গিয়ে আবার 3টায় আসতো, তারপর সন্ধেবেলা যেত। আচ্ছা, আপনি আশেপাশে কোথাও শুনেছেন যে কিডন্যাপিং হয়েছে বা এমন কিছু? না তো স্যার, ওরকম কিছু শুনিনি। স্যার, ও এখানে আসতো কিন্তু এখানে কিছু করেনি। হতে পারে করার সুযোগ পায়নি বা করতে যাবে, সেই কারণে এই জায়গাটা রেকি করতে আসতো। স্যার, সেসব না হয় বুঝলাম, কিন্তু এই 9টা আর 3টের অর্থটা কি? এখানে আশেপাশে কোনো স্কুল আছে? 9টার সময় স্কুল খোলে, 3টের সময় ছুটি হয়ে যায়। আচ্ছা, এখানে আশেপাশে কোনো স্কুল আছে? হ্যাঁ স্যার, স্যার পাশের গলিতেই একটা ছেলেদের স্কুল আছে। থ্যাংক ইউ। ধরো ওকে, ধরো ওকে, হসপিটাল নিয়ে যেতে হবে। ধরো ধরো। সিআইডি পালা! বাচ্চাটাকে দেখো, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও।
স্যার ওই লোকটা এই অ্যাম্বুলেন্সটা নিয়ে পালিয়ে যাচ্ছিল, ড্রাইভার ওকে গুলি করে দিয়েছে আর ওখানেই ও মারা গেছে স্যার। কোনো রাস্তা তো খুঁজে বের করতে হবে, না হলে এই খুন আর এই সমস্ত বাচ্চাদের কিডন্যাপিং এগুলো তো চলতেই থাকবে। স্যার হতে পারে এই অ্যাম্বুলেন্স থেকে কোনো খোঁজ পাওয়া যেতে পারে। হ্যাঁ হয়তো কিছু তো পাওয়া যাবে। এটা আবার কি? অর্ধেক খাওয়া স্যান্ডউইচ। পেডিক, এটা ধরো তো। এটা তো পাঞ্জাবি নিউজ পেপার। পাঞ্জাবি নিউজ পেপার? তার মানে ওরা কিডন্যাপ করতে পাঞ্জাব থেকে এসেছিল? হতে পারে, খোঁজ নিয়ে দেখতে হবে। স্যার পাঞ্জাবে এই রমনাকে খোঁজা, কোথায় খুঁজবো? রমনা নামটা বারবার ওরা এই নামটা বলছিল। পুরো পাঞ্জাবে গিয়ে খোঁজার দরকার নেই দয়া। বর্ডার টাউন এডিশন এটা, বর্ডার টাউন। বর্ডার টাউন যাও, এই অ্যাম্বুলেন্সটা নিয়ে। বর্ডার টাউন এই অ্যাম্বুলেন্সে? হ্যাঁ দয়া, বর্ডার টাউন। সরি স্যার, সরি স্যার। পঙ্কজ, ঘুমিও না, আশেপাশে দেখো, আশেপাশে দেখতে থাকো। ও ভাই, এটা আমাদের এখানকার সবচেয়ে স্পেশাল চা। এই চায়ের কোনো তুলনাই হয় না। ঠিক বলেছেন। এই দাদা, দুটো চা দাও তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। পঙ্কজ, জিজ্ঞাসা করো তো রমনার ব্যাপারে এরা জানে কিনা। আচ্ছা, তোমরা ওই রমনার ব্যাপারে কিছু জানো? কে কি? স্যার ওটা তো বলতে পারবো না। আপনাদের চা দেবো না কফি? কি দাদা? রমনা লজ? রমনা লজ? আরে একটু আগে বলছিলেন না ওই আপনার বন্ধুকে রমনা লজের বিষয়ে খোঁজ নিতে। আমি ভেবেছিলাম রমনা কোনো মহিলা যে এই র্যাকেটটা চালায়। এটা তো লজ, হতে পারে এই র্যাকেটটা ওখানেই চালানো হয়। আরে দাদা, আপনি কোথায় হারিয়ে গেলেন ঠিকানা জিজ্ঞেস করতে করতে? না, আমি ওই রমনা লজের ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ, দেখেই বুঝে গেছিলাম অ্যাম্বুলেন্স নিয়ে এসেছেন, রমনা লজেই যাবেন। নতুন তো আপনি? আরে তুমি চেনো তো রমনা লজ কোথায়? আরে হ্যাঁ জানি বাবা, জানি। আরে ভাই, ড্রাইভার আমি, কলকাতা থেকে নিয়ে এসেছি অ্যাম্বুলেন্স। তার মানে সাদা রঙের অ্যাম্বুলেন্স নিয়ে এসেছিলেন? হ্যাঁ। তাহলে এটা বলো যে আমরা যাব কোন দিকে, কোন দিক দিয়ে? হ্যাঁ, তোমরা এখান থেকে সোজা যাও আর তারপরে বাঁ দিক নাও। একটু আগে গেলেই একটা সাইনবোর্ড দেখতে পাবেন বড় মতো, তার উপর লেখা আছে রমনা লজ। ব্যাস, ওখানে ভেতরে ঢুকে যান। বাহ, ভেতরে গেলেই তোমরা একজন ম্যানেজারের দেখা পাবে। ঠিক আছে, চলো। আরে তোমার চাটা খুব বাজে ছিল, এনা ধরো। স্যার, এই দেখুন বোর্ড, রমনা লজ। এই তো স্যার, এখানে সোজা। দেখা যাক। আরে ভাই, এত ছোট নয়, 17-18 বছরের দরকার। হ্যাঁ। আরে একবার বললাম না, বুঝতে পারছিস না কেন কথা? ঠিক আছে। হ্যাঁ, কি দরকার? আরে লজে এসছি, রুমই চাই। এখানে কোনো রুম খালি নেই, সব রুম ফুল। হ্যাঁ, দেখো একটু, মানে যদি। আরে বাবা, কেন সময় নষ্ট করছো এখানে? অন্য কোনো লজে যাও না। তাহলে আর কি করবো, রুম খালি নেই, তাহলে অন্য কোনো লজ দেখতে হবে না? থ্যাঙ্কস, চললাম।
ভাই ওয়াশরুম ইউজ করতে পারি? হ্যাঁ দাদা প্লিজ, আরে অনেক দূর থেকে এসছি তো সমস্যা হয়ে যাবে। 2 মিনিটে হয়ে যাবে। ঠিক আছে যান, ওইদিকে বাথরুম। থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস। নম্বরে গাধা তুই, তোকে বলেছিলাম না ডবল প্লাস্টিকে পাউডারটা র্যাপ করতে। ডবল কর তাড়াতাড়ি, না হলে ছিঁড়ে যাবে ওগুলো। আর ভাই, ডাক্তার যেভাবে বলেছে সেভাবেই করবি। তাড়াতাড়ি কর তোরা, তাড়াতাড়ি, না হলে ইনফেকশন হয়ে যেতে পারে। স্যার উজ্জ্বলের মতো এখানে অনেক বাচ্চা আছে, আমি আমার নিজের চোখে দেখেছি, আর কারোর জ্ঞান নেই স্যার। বাচ্চাদের এখানে সার্জারির জন্য রাখা হয়েছে, ওদের মধ্যে ড্রাগস ভরে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হবে। এই বাচ্চাদের ড্রাগ ক্যারিয়ার বানাচ্ছে? হ্যাঁ, এটা ড্রাগস বেচার কোনো বিরাট বড় র্যাকেট। এরা পাচার করার জন্য বাচ্চাদের ইউজ করে। কিন্তু স্যার আমাদের দেশে তো সব ড্রাগস বর্ডার থেকে আসে। হ্যাঁ, আসে তো বর্ডার দিয়ে। এখন বুঝতে পারলে যে ওই ডবল স্টিচের রহস্যটা কি, আর মুক্তিপণ ছাড়াই বাচ্চারা কি করে ফিরে এসেছে? হ্যাঁ স্যার, প্রথমে ওটা খোলে, তারপর ভেতরে ড্রাগস ভরে, আর তারপর সেলাই করে, তারপর আবার খোলে, ড্রাগস বার করে, আবার সেলাই করে। হ্যাঁ, ওই ড্রাগগুলোকে প্লাস্টিকে র্যাপ করে পেটের মধ্যে রেখে দিয়েছে, যাতে পেটের মধ্যে যে অ্যাসিড আছে ওটা ড্রাগের সাথে মিশে না যায়। আগে এখান থেকে বাইরে যাই, এসিপি স্যারকে ইনফর্ম করি। ধন্যবাদ ভাই ওয়াশরুম ইউজ করতে দেওয়ার জন্য। থ্যাঙ্কস। দাঁড়াও, আরে ওই ড্রাইভারটা এসে গেছে। ড্রাইভার? আরে একজন লম্বা করে গাট্টা গোট্টা লোক ছিল, আর ওর সঙ্গে একজন মোটা আর বেটে লোকও ছিল। নিজেদের অ্যাম্বুলেন্স নিয়ে আসছিল, আমি ওদের রাস্তা বলে দিয়েছি। গাঁট্টা কোট্টা লোক, ড্রাইভার, অ্যাম্বুলেন্স। আরে কি সব বলছো তুমি? ও, তোমরা লুকিয়ে স্মাগলিং এর ব্যাপারে জানতে এসেছিলে? চলো, খুব ভালো। সত্যিটা জেনে যদি তোমরা মরো তাহলে তোমাদের আত্মাটাও শান্তি পাবে। ভাই আমরা তো শুধু... আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। নিজেদেরকে খুব চালাক ভেবেছিলে না? রাজেশ, ডাক্তারবাবুকে ফোন করো। এক্ষুনি যাচ্ছি। হ্যালো হ্যালো, কি হচ্ছে ওখানে? কেউ কি আমাকে বলবে? মনে হচ্ছে কাউকে ফোন করেছে। বাকি লোকেরা এখানে আসার আগে আমরা বেরিয়ে যাই। অ্যাম্বুলেন্স পার করো, বাচ্চাদের অ্যাম্বুলেন্সে নিয়ে চলে যাই।
বাচ্চারা অ্যাম্বুলেন্সে নেই। ব্যাড লাক। আসলে লাস্ট মোমেন্টে প্ল্যানটা চেঞ্জ করতে হলো। আমি যা বলেছি ওটা তোমাকে বোকা বানানোর জন্য ছিল, যাতে তুমি আমাকে ফলো করো আর ওখানে লজ থেকে বাচ্চাদের খুব সহজেই বার করে দেওয়া যায়। বাবা উঠে পড়। এনিওয়ে, গুড জব অফিসার্স, গুড জব। ডাক্তার তুমি? হ্যাঁ, ডাক্তার হওয়ার যোগ্যতা তোমার নেই। জল্লাদ তুমি, জল্লাদ। দ্য গ্রেট ডক্টর আনন্দ। বাহ বাহ বাহ। বলুন ডক্টর আনন্দ, কেন করেছো এই কাজ, এই ঘৃণ্য কাজ? তাড়াতাড়ি বলো। টাকার লোভে। পেশা ডাক্তারের আর কাজ ড্রাগস পাচারের। ডাক্তার মানুষকে জীবন ফিরিয়ে দেয় আর তুমি মৃত্যু বিতরণ করছিলে। টাকার নেশায় আমাকে অন্ধ করে দিয়েছিল। কি ভালো কি মন্দ বুঝতেই পারিনি। টাকা লোটার নেশায় অন্ধ হয়ে গিয়েছিল। বাহ বাহ বাহ। যদি টাকার এতই লোভ ছিল, মানুষের সেবা করে উপার্জন করতে পারতে। বাচ্চাদের জীবন নিয়ে খেলা করতে না তুমি। কিন্তু আমি বাচ্চাদেরকে মারতাম না, কাজ হয়ে যাওয়ার পর সবাইকে ছেড়ে দিতাম। চুপ চুপ। আর এই জন্য বেচারা মা বাবা কিছুই বলতে পারতো না। এইটা ভেবে যে আমাদের বাচ্চা বাড়িতে ফিরে এসেছে, পুলিশের ঝামেলায় যাওয়ার কি দরকার, তাই না? তোমরা নিষ্পাপ বাচ্চাদের কি করে ফাঁসাতে বলো? আমরা অ্যাম্বুলেন্স নিয়ে যেতাম আর ইচ্ছে করেই বাচ্চাদেরকে ধাক্কা মারতাম। তারপর ডাক্তার দেখানোর বাহানায় বাচ্চাদের অ্যাম্বুলেন্সে তুলে আমাদের আড্ডাতে নিয়ে যেতাম। আর রাস্তায় ওই নিরীহ বাচ্চাগুলোকে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দিতে তুমি, যাতে ওদের কিছু মনে না থাকে। হ্যাঁ, এই অ্যাম্বুলেন্সের আইডিয়াটা কার ছিল? আমরা সবাই জানি যে অ্যাম্বুলেন্সের চেকিং হয় না। এরই সুযোগ নিয়ে আমরা বাচ্চাদের অজ্ঞান করে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতাম আর আমাদেরকে কেউ ধরতো। বাহ 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 ডক্টর আনন্দ, বাহ। আপনি কি মনে করেছেন আমরা কিছুই জানি না? অনেক আগেই আমাদের সন্দেহ ছিল, কড়া নজর ছিল তোমার ওপর। রমনা লজে যখন থেকে তুমি এই ঘৃণ্য কাজ করতে, তখন থেকেই জানতাম দেশে আর তোমার কটা ডেরা আছে সব কটা খুঁজে বের করব। অভিজিৎ, এই দেশের যেখানে যেখানে এর আড্ডাগুলো আছে না, সব কটা ভেঙে গুড়িয়ে দাও। আর এর সব লোককে গ্রেপ্তার করো যারা নিজের পেট চালাতো বাচ্চাদের পেট কেটে। আর এই ডক্টর আনন্দকে, এই শয়তান ড্রাগ বিক্রি করার জন্য ছোট বাচ্চাদের ব্যবহার করত। তাছাড়া নিরীহ বাচ্চাদের প্রাণও নিয়েছে। আইন তো একে কোনোদিন ক্ষমা করবে না। কঠোরতম শাস্তি হবে এর। হয়তো এর ফাঁসি হবে। কেন করছেন? সে তো ঠিক আছে, সারা পৃথিবীর লোক জানতে চাইছে মহান জাদুঘরের সাথে আজ আপনি যেটা করেছেন সেটা কি আপনি মল্লিকা দেবীর কথায় করেছেন? কি আজে বাজে কথা বলছেন? না, আসলে বিষয়টা একদমই তা নয়। আর আমার বলাতে কেন, আমি তো ইলিশকে একদম চিনিই না। কিন্তু আমি একটা কথা বলি আপনাকে, যা কিছু ইলিশ করেছে জোরাভারের বিরুদ্ধে, আমি সেটা সম্পূর্ণ সমর্থন করছি। কারণ এরকম ভণ্ড আর জালিয়াত জাদুকরদের সাথে ঠিক এরকমটাই হওয়া উচিত। ওদেরকে ঠিক এইভাবেই এক্সপোজ করে দেওয়া উচিত। তো আমি এতে ইলিশকেই সাপোর্ট করছি। একদম ঠিক বলে। এক মিনিট, আমিও এক বড় জাদুঘর, আর আমি জোর গলায় বলতে পারি জোরাবর কোনো মিথ্যেবাদী নয়। কারণ জাদুকরের কাছে জাদু এক সাধনা, তা সেটা আত্মা দিয়েই হোক বা মনোশক্তি দ্বারা। তাহলে আপনি এটা বলতে চাইছেন যে প্রত্যেক জাদুঘরের সম্পর্ক থাকে আত্মাদের সাথে? হ্যাঁ,
তো মল্লিকা দেবী, আপনারও কি সম্পর্ক আছে আত্মাদের সাথে? না, আসলে আমার কোনো আত্মাদের সাথে যোগাযোগ নেই। তবে এরকম যারা বলে আত্মাদের সাথে কানেকশন আছে, তারা শুধুমাত্র এইসব সাধারণ মানুষদেরকে ঠকানোর জন্যই এটা বলে থাকে। আপনি কি বলতে চান আমি মিথ্যে জাদুকর? আরে মিথ্যেবাদী তো এই মল্লিকা, জোরাবারের মতো যে লোকেদের জোরাবারের এরকমই উন্নতি হওয়া দেখতে উচিত। না পেয়ে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। যা তা বললেই জাদুকর জোরাবার ঢঙ্গি নয়। আরে আপনারা ঝগড়া করবেন না, একে অপরের কথাটা তো শুনুন। ইলেশ, কি হচ্ছে? কি হচ্ছে? আরে হাওয়ায় কিভাবে উঠছে? এই চেয়ারটা হাওয়ায় কি করে ভাসছে? ইলেশ বাবু, আপনি ঠিক আছেন তো? কে ওখানে? কে ওখানে? এই ছুরিগুলো হাওয়াতে কিভাবে ভাসছে? এ তো মেরে ফেলবে নাকি? কে ওখানে? ইলেশ বাবু! এখন আমরা ইলেশের বাড়ির সামনে আছি। সবার মনে একটাই প্রশ্ন, যে ইলেশের মৃত্যুতে কি জাদুকর জোরাবারের হাত আছে? কি এমন হয়েছিল ওই ম্যাজিক শোতে যাতে জাদুকর জোরাবারকে ইলেশকে খুন করতে হলো? গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান, আমি সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। দ্য গ্রেটেস্ট ম্যাজিশিয়ান জোরাবার লেডিস এন্ড জেন্টলম্যান, এবার শক্ত হয়ে বসুন। এখন আমি যে জাদু দেখাতে চলেছি আপনাদের, সেটা বিশ্বের কোনো কোনায় হয়তো আপনারা দেখেনওনি আর শোনেনওনি। 1 মিনিট। এখানে উপস্থিত সব দর্শক 7,000 টাকা দিয়ে টিকিট কেটেছেন আপনার শো দেখবার জন্য। আমি চাই যে আপনি প্রমাণ করুন আপনি সত্যিকারের ম্যাজিক দেখাতে পারেন, নকল কিছু নয়। ওই হ্যালো, তুমি যেই হও না কেন, আমার নাম নীলেশ। সে তুমি যেই হও না কেন, আপনি হবে শোটাকে বন্ধ করতে পারেন না। সিকিউরিটি, বাইরে বের করো ওনাকে। 1 মিনিট, কি এমন ভুল কথা বলেছেন উনি? এখানে আমরা সবাই 7,000 টাকা দিয়ে টিকিট কেটেছি। আমাদের তো এটা জানার অধিকার আছেই যে আপনার জাদু আসল নাকি নকল। মল্লিকা, ফেমাস লেডি ম্যাজিশিয়ান, কিন্তু আমার মতন এত সাফল্য অর্জন করতে পারেনি। তাই এই সব ফালতু কাজ শুরু করে দিয়েছো তুমি। ঈর্ষায় পড়ে কত টাকা দিয়েছো ওকে আমার এই শো বন্ধ করার জন্য? যদি তোমার জাদু সত্যিই আসল হয় তাহলে ভয় কিসের? আমাদের প্রত্যেকের এখানে উত্তর চাই। শুনুন বস, এরা সবাই আমাদেরকে দেখছে। আপনি প্লিজ কিছু করুন। আপনি উত্তরটা দিয়ে দিন প্লিজ, না হলে আমাদের মান সম্মান মাটিতে মিশে যাবে। ঠিক আছে, আমার কোন জাদু দেখতে চাইছেন আপনারা? এক্সকিউজ মি, ওই চেয়ারটা নিয়ে স্টেজে রাখুন তো। হ্যাঁ তো মিস্টার জাদুকর, এই 5 মিনিট আগে একটা চেয়ার আপনি হাওয়ায় তুলেছিলেন। আমি চাই যে আপনি এই চেয়ারটা, হ্যাঁ মানছি এই চেয়ারটা আপনার নয়, তবুও আমি বিশ্বাস করি আপনি এটা পারবেন। এই চেয়ারটাকেও আপনি হাওয়ায় উড়িয়ে দেখান না। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখব, আমরা দেখতে চাই। দেখান দেখান, এটাও করে দেখান। আরে আপনি কি আদৌ করতে পারবেন নাকি পারবেন না?
কি হলো স্যার? চেয়ারটা কি খুব ভারী হয়ে গেল? আমি বলবো কেন হচ্ছে না, কারণ ইনি কোনো জাদুকর নন, একটা ভণ্ড। একটা শব্দ যদি মুখ থেকে বার করিস না, এখানেই জ্যান্ত মতো দেবো তোকে। জাদু দেখাই আমি, জাদু। আর আমার জাদু ওইখানের সঙ্গে যুক্ত, ওই উপরের সঙ্গে, ওই আকাশের সঙ্গে। এখন এই লোকটার নেগেটিভ এনার্জির জন্য আমার আত্মার তপস্যা ভঙ্গ হয়ে গেছে। আজকে আমি আপনাদের কাউকেই আর কোনো জাদু দেখাতে পারবো না। দ্য শো ইজ ডিসমিসড। দ্য শো ইজ ডিসমিসড। আরে ভাই ফ্রেডি, এই মিডিয়ার লোকেদের সামলাও তুমি। একটু সরে যান প্লিজ, সাইড দিন, যেতে দিন প্লিজ। একটু সরে যান। এক্সকিউজ মি, কি জিজ্ঞেস করতে চান? আপনারা নীলেশের প্রতিবেশী? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনারা কি জানেন ওর বাড়ি থেকে ও এসেছিল কিংবা বাড়ি থেকে বেরিয়েছিল? না স্যার, আমরা কাউকে দেখিনি। ব্যাস ওই একটা জোরে চিৎকার শুনে আমরা সবাই এখানে ছুটে চলে এসেছি। তাহলে যখন আপনি এখানে এসেছিলেন কাউকে যেতে দেখেছেন? না স্যার। আপনারা প্লিজ এখানেই দাঁড়ান। ফ্রেডি, স্যার, ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে যেন ভূমিকম্প হয়েছে এখানে। অদ্ভুত ব্যাপার স্যার, পাঁচটা ছুরি দিয়ে খুন হলো আর খুনি বাড়িতেই ঢুকলো না, আর লাইভ টিভি শোতে মার্ডার। নীলেশবাবু, আপনি ঠিক আছেন তো? এই চেয়ারটা হাওয়ায় কি করে ভাসছে? কে ওখানে? নীলেশবাবু! উনি বাড়িতে তো ঢুকেছিল, এই দেখো ওর জুতোর ছাপও ফেলে গেছে। স্যার, এই চিহ্নগুলো নীলেশের জুতোর নয় তো? না, ওর পায়ে রক্তের তো কোনো দাগ নেই। আর এই দাগটা কোনো লোকের যার পায়ের সাইজটা বড়। বলছে তো খুন শূন্যে হয়েছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে না। ফ্রেডি, তুমি ওই লাইভ টেলিকাস্টের ফুটেজটা দেখাও তো ওই মার্ডারের। চেয়ার হাওয়াতে, ছুরিগুলো সব হাওয়াতে। স্যার, আমার ওই জোরাবারের সেই আত্মার ঘটনাটা সত্যি নয় তো? আরে ফ্রেডি, তোমার এই বাজে গল্প বন্ধ করো তো। ছুরিটা তো একদম নর্মালি মনে হচ্ছে, কোনো মেকানিজমও নেই। শূন্যে ভাসলো কি করে? আর বাইরে পালানোর সময় কেউ কাউকে দেখেও নি। স্যার, আবার জাদু নয় তো? আরে জাদু মানে তো মানুষকে বোকা বানানো, তাই না? কোনো না কোনো টেকনিক থাকে, মেকানিজম থাকে। এখানে তো কিছুই নেই। আচ্ছা, ওই জোরাবরের শোয়ে যত লোক এসেছিল প্রত্যেকের লিস্ট বের করো। অভিজিৎ, হ্যাঁ? এই দেখো, বাড়ির ভেতরে যাওয়া আসার আরো একটা রাস্তা আছে। স্যার, স্যার, কিচেনে এই দুটো গ্লাস পেয়েছি, আর এইটাতে লিপস্টিকের চিহ্ন রয়েছে। এই দেখুন। কোনো মেয়েও ছিল এখানে? যদি এখানে কোনো মেয়ে থাকে তাহলে ভিডিওতে দেখা গেল না কেন? আর চেয়ারটা হাওয়ায় উড়লো কি করে? আর নীলেশ চেয়ার থেকে নামার চেষ্টা করলো না কেন? ওই টেবিলে রাখা সমস্ত ছুরিগুলো হাওয়ায় উড়ে নীলেশের গায়ে এসেই লাগলো কি করে? এর উত্তর তো ওই লিপস্টিক পরা মেয়েটাই দিতে পারবে, বা ওই লোকটা যার জুতোর ছাপ পাওয়া গেছে। রবি, এই কথাটা কনফার্ম তো যে এই জোরাবার আর মল্লিকা এই মুহূর্তে বাড়িতে থাকবে না? এমনটাও তো হতে পারে যে ফ্রেডরিক আর পঙ্কজ সার্চ করার সময়ই পেল না। স্যার, 100% কনফার্ম। ব্যবস্থাই এমনভাবে করেছি আমি। স্যার, এই মল্লিকাকে
চিফ গেস্ট করে কলেজ ফাংশনে ডেকে নিয়েছি। ও সেখানে বিকেল 5টার আগে ফ্রি হবে না। তাহলে তো ভালোই। আর এই জোরাবার? স্যার, আমাদের ডিপার্টমেন্টের কিছু স্পেশাল অফিসারদের সাথে এই জোরাবারের মিটিং ফিক্সড করিয়ে দিয়েছি 5 স্টার হোটেলে। ও এখন ওখানে বসে নকল পেপার সাইন করছে পৃথিবীর 15টা দেশে ম্যাজিক শো দেখাবে বলে। চলো ভালোই হলো। ও আন্দাজই করতে পারবে না যে কি হচ্ছে, আর ততক্ষণ আমরা আমাদের কাজ করে বেরিয়ে